আলাপ করতে চাই বিএনপি দলীয় সংসদ সদস্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এর চাইতে ভালো উপহার বোধহয় হয় না, অন্তত কৃষকদের জন্য। কাজেই সেই জায়গা থেকে কৃষকরাও নিশ্চয়ই এই উদ্যোগে সাধুবাদ জানাবেনি। আমি একটু ফজলে হুদা বাবুল আপনার কাছে আসি। আপনি কৃষকদের নিয়েই কাজ করেছেন এবং কাজ করছেন, ভবিষ্যতে নিশ্চিতভাবে তাদেরকে নিয়েই আপনি অনেক দূর এগিয়ে যাবেন সেরকম ইচ্ছাও নিশ্চয়ই আপনার আছে। এবং আমরা দেখেছি প্রতিটা কৃষকের আলাদা আলাদা দুঃখের গল্প আছে, আলাদা আলাদা সংগ্রামের গল্প আছে, এবং এই জায়গা থেকে বাছাই করে 22,065 জন কৃষক কিভাবে নির্বাচন করা হলো, বিশেষ করে আপনার এলাকার কথাটা একটু জানাবেন পরবর্তীতে যদি কোনো পরিকল্পনা থাকে। জি জি, ধন্যবাদ। শুভ নববর্ষ। মহাদেবপুর, বদলগাছি, নওগাঁ 3 আসনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের এবং সারা পৃথিবীর যত বাংলাদেশি এবং বাঙালি কমিউনিটি আছে তাদের সবাইকে শুভেচ্ছা। এবং 71 টিভির যারা কলাকৌশল এবং দর্শক শুভানুধ্যায়ী সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ 1433। আপনি যে কথাটা বলেছেন একদম পারফেক্টলি পয়েন্টেড আউট করেছেন যে বাংলাদেশের এবারের বাংলাদেশের নববর্ষটা শুরু হলো কৃষককে দিয়ে। আসলে এই নববর্ষটা কিন্তু কৃষকেরই। এই যে হালখাতা হতো পহেলা বৈশাখ, এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির সাথে একটা 1000 বছরের একটা লালিত সংস্কৃতি। কৃষকেরা হালখাতা করে, তারা দোকানের যারা বকেয়া থাকে সেগুলো দেয়, এবং এই কৃষকেরা তাদের সারা বছরের হিসাব কিতাব মূলত বাংলা সনের সাথেই শুরু করে। যদিও আজকাল আমরা সবাই ইংরেজি তারিখ বলতে খুবই অভ্যস্ত। এবং বাংলাদেশের কৃষকরা, আপনি জানেন যে জাতীয় অর্থনীতির একমাত্র মেরুদণ্ড আমি বলবো সেটা কৃষকেরা। এবং এই কৃষকেরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। যে মৌলানা ভাসানীর স্মৃতিবিজড়িত পূর্ণভূমিতে যে টাঙ্গাইলে যে এইটা উদ্বোধন করবার পেছনে হতো একটা লজিক ছিল। সেই মুসলিম জননেতা মৌলানা ভাসানী যেভাবে কৃষকদেরকে নিয়ে কাজ করেছেন, কৃষক আন্দোলন করেছেন, এবং এ কারণেই এটা টাঙ্গাইলে করবার একটা কারণ ছিল। আর সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে উদ্বোধন করলেন, এবং উদ্বোধনের স্টাইলটা দেখলেন আপনি। উনি সবাইকে বললেন যে সবাই বলেন বিসমিল্লাহ, এবং সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর উনি এটা উদ্বোধন করলেন, বাটন টিপলেন। আপাতত আজকে 22,065 জন কৃষক তার কৃষক কার্ড পেলেন, এবং তার মাধ্যমে যে কৃষক কার্ডের যে ভর্তুকি তারা সেটা পেলেন, বা প্রণোদনা বা আপনি অনুদান যেটাই বলেন সেটা সরকারের পক্ষ থেকে পেলেন। কিন্তু আসলে এই অনুদানটা আমরা এটা শুরু হলো আজকে। আগামী 5 বছরে আমরা সারা বাংলাদেশে 2,75,00,000 কৃষককে এই কৃষক কার্ডের অধীনে নিয়ে আসবো। আপনি যে প্রশ্নটা আমার এলাকায় কি, দেখুন আমার এলাকার পরিস্থিতিটা, আমি রাজনীতি আসবার একটা অন্যতম কারণও ছিল যে আমার এলাকার কৃষকরা, আমি যেটা দেখেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা কাজ করে, কিন্তু তারা মানুষের জন্য খাবার উৎপাদন করেন, এবং তারা বেসিক যতগুলো বাংলাদেশের ভিত, সেই ভিত তারাই কিন্তু রাখেন এটা। কিন্তু তারপরও দেখা গেছে যে তাদের যে আয় বৈষম্যটা, এটা সমাজের অন্য মানুষের সাথে কিন্তু এটা তারা কখনো ম্যাচ করতে। হ্যাঁ, আমার কাছে এই প্রশ্নটাও আছে যে আয় বৈষম্য বা তারা কিভাবে মুক্তি পাবেন, যেই জটিলতার মধ্যে তারা আছেন, আলাদা করে আসবো। তার আগে ছোট করে যদি আপনি আমাকে এটুকু বলেন, এই 22,065 জন কৃষক কি প্রক্রিয়া আসলে বেছে নেওয়া হয়েছে? কারণ অনেকে এটা জানতে চাইছেন কোন ভাগ্যবান আসলে এই কৃষক কার্ড প্রথম ধাপে পাচ্ছেন। দেখুন, এখানে আমরা যেটা করেছি শুধু এই ক্ষেত্রেই না, আমরা পুরো বাংলাদেশটাকে আমরা ওইভাবেই ম্যাপিং করতে চাই যে এই প্রণোদনাগুলো নিম্নবিত্তের কাছে যাবে, এবং যারা প্রান্তিক কৃষক, এবং সেটার ব্যারোমিটারটা হচ্ছে আমাদের যেটা সরকারি অফিসে যে আমাদের আয় অনুযায়ী যে জনসংখ্যার যে আপনার
কি বলে সেগ্রিগেশনটা করা আছে, বাংলাটা হচ্ছে যে তাদের যে তালিকাটা করা আছে, আমরা ওখান থেকেই সেটাকে আমরা একসেপ্ট করছি। এমন না যে আমি একটা উপজেলা বিএনপির সভাপতি, আমি বললাম আমার বদলগাছি উপজেলার অমুক অমুককে দিতে হবে, এখানে ওই সুযোগটা নেই। বুঝতে পারছি, তার মানে টাঙ্গাইলে একটা ঐতিহাসিক জায়গা নির্বাচন করা হয়েছে এবং সেই জায়গায় আসলে যে সমস্ত তালিকাভুক্ত কৃষকরা আছেন তাদের মধ্যে সবচাইতে যাদের প্রয়োজন সেই হিসাবটা বোধহয় করা হয়েছে। একদম একদম। আচ্ছা, আমি নিশ্চয় আবারও কথা হবে আপনার কাছে, আপনি তো আছেনই। মীর মোহাম্মদ আলী, একটা বিষয় একটু দেখবেন, মানে প্রথমত এটা চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে, এবং স্বপ্নটাও বেশ বড়, কারণ 2,75,00,000 প্রায় কৃষক আছে এই দেশে তালিকাভুক্ত এবং হাতে সময় আছে আর বাকি 4 বছরের মধ্যে কাজটা করতে হবে। কি কি চ্যালেঞ্জ আসলে অপেক্ষা করছে যদি এখনকার বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নেন? ধন্যবাদ। আসলে সবার প্রথমে আমি আমার দর্শক বা আমাদেরকে যারা শুনছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা আসলে চমৎকার দিন, এমন দিনে আসলে আমাদের এরকম একটা যাত্রা শুরু হয়েছে। তো আসলে আমরা এটাকে বলবো যে এটা একটা চমৎকার উদ্যোগ, যেটার মাধ্যমে সরকারের সাথে কৃষকদের একটা সংযোগ তৈরি হলো, সরাসরি সংযোগ আমরা এটাকে বলতে পারি। কারণ আমরা বিগত সময়ে আমরা কি দেখেছি যে আসলে বিভিন্ন জায়গায় সার বা কীটনাশক এই জায়গাগুলোয় যদি আমরা ভর্তুকি দেই, এই ভর্তুকিটা দিলে মূলত আসলে কৃষক পর্যায়ে আসলে ওইটা পৌঁছায় না, সে দেখা যাচ্ছে ওই বেশি দামেই কিনা থাকে। কিন্তু এখন যেহেতু কৃষক কার্ডের মাধ্যমে সে সরাসরি এই জায়গাটা পাবে, তাহলে এটা কিন্তু সে এটা নিশ্চিত হলো, এবং এটার মাধ্যমে আরো কিছু অ্যাডিটিভ বেনিফিটস সে পাবে বলে আমার মনে হয়। যেটা হচ্ছে আমাদের এই কৃষক কার্ড, এখন আমরা দেখেছি যে 22,000 আমি যদি বলি 22,000কে কৃষক কার্ডের আন্ডারে নিয়ে এসেছে। এখন এটার সরকার কিন্তু আরো বলেছে এটার মাধ্যমে যে মৎস্য আছে এবং প্রাণী সম্পদ আছে তাদেরকেও কিন্তু নিয়ে আসবে, এবং এই সকল জায়গাগুলোতে যদি আমরা একসাথে এই যে 2,75,00,000 কথা বলছি তাদেরকে সার্বিকভাবে যদি এটার মধ্যে আনতে পারি, তাহলে আমাদের বেশ কয়েকটা জায়গায় সুবিধা হবে। অসুবিধাটাও আমি সাথে বলছি। সুবিধার জায়গাটা হচ্ছে আমাদের একটা প্রতিবেদন আছে সুবিধার অংশটা নিয়ে, কিন্তু আমি চ্যালেঞ্জটা জানতে চাইছি আপনার কাছে। আমাদের হাতে কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন যেটা এখন থেকে সরকারকে ভাবতে হবে, কোনো সাজেশন থাকলে? জি জি জি, এই চ্যালেঞ্জটা হচ্ছে আসলে আমাদের এই সঠিকভাবে আসলে এই লোকটাকে ঠিকভাবে আসলে এটা পাচ্ছে কিনা, বা এটার পাশাপাশি হচ্ছে আমরা যাদেরকে কার্ড দিচ্ছি এই জায়গায় কিন্তু আমাদের যদি বলি কৃষি, মৎস্য এবং লাইভ স্টক এই জায়গাগুলোয় কিন্তু অনেকেই তার পেশাটা পরিবর্তন করে। পেশা পরিবর্তন করলে যে কার্ডটা পেয়েছে এই কার্ডটা হালনাগাদ করা এটা একটা বিষয় হবে, প্রতিনিয়ত আসলে এটাকে আপডেট করা। কারণ কি অনেক কৃষক মারা যাবে, অনেক কৃষক তার দেখা যাচ্ছে নদী ভাঙন বা বিভিন্ন কারণে আমরা দেখেছি অনেক জেলা সাতক্ষীরা ভোলা বা পটুয়াখালী এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণ মাইগ্রেশন হয়, মানে তারা হচ্ছে শহরে স্লামে চলে আসে, এবং কুড়িগ্রাম বা রংপুরের এই জায়গা থেকে এই মানুষগুলো চলে আসার পরে এই কার্ডটা যদি হালনাগাদ হয় তাহলে সে তো আর কৃষক না, তাহলে আর যেই প্রয়োজনে যার প্রয়োজন সে যাতে কার্ডটা পায়, এই হালনাগাদটা প্রতিনিয়ত করতে হবে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এইটা যত তাড়াতাড়ি এই ইসের সাথে আমাদের এই কৃষক কার্ডের সাথে কিভাবে এই মৎস্যজীবীদেরকে যুক্ত করা যায়, যেহেতু এটা তার ইশতেহারের মধ্যেই বলা আছে এই মৎস্যজীবীদের আনলে তাহলে তাদের 22 দিনের ইলিশ ধরার অবরোধ আছে, 58 দিনের সাগরে অবরোধ আছে, এবং 8 মাসের কিন্তু জাটকা ধরার অবরোধ আছে। তার মানে এই মানুষগুলোও কিন্তু সংকটে থাকবে, তাদেরকে এই প্রণোদনাগুলো কিভাবে এই কার্ডের মাধ্যমে দেওয়া যায়। চমৎকার। এই যে দুটো পয়েন্ট বললেন, দুটো চ্যালেঞ্জ, এই দুটো চ্যালেঞ্জ নিয়ে একটু ফজলুদ্দিন বাবুল আপনার কাছে আসি। প্রথমত, একজন কৃষক যিনি আজকে কৃষি কাজ করছেন, কালকে হয়তো তিনি সেই এলাকায় নাও থাকতে পারেন, তিনি হয়তো সেই পেশা থেকে বেরিয়ে হয়তো অন্য কিছু করতে পারেন, নানা বাস্তবতায় তার পরিবর্তন ঘটতে পারে, পেশাগত, অবস্থানগত এবং ব্যক্তিগত। সেই সমস্ত বিষয়গুলো কিভাবে হালনাগাদ করা হবে এবং মৎস্য বিষয়টাকেও এর সাথে অনবোর্ড করা, সেই পরিকল্পনাটাও বা কেমন বা কতদিনে হতে পারে? জি ধন্যবাদ। মৎস্য এবং কৃষিটা আসলে আপনি যদি গ্রামাঞ্চলে দেখেন তাহলে কিন্তু অনেক কৃষকও কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মৎস্যজীবী, আবার অনেক মৎস্যজীবী বলতে এখন ওই আপনি ফ্রি জায়গা থেকে মাছ আরোহণ করে খোলা বাজারে বেচা মানুষরা এখন ওই টাইপের মৎস্যজীবী এখন খুবই কম, স্পেশালি আমাদের বরেন্দ্র এলাকায় এবং উত্তরাঞ্চলে। তো সেক্ষেত্রে কি হয় যে যারা ওই পুকুর চাষ করেন
কিংবা যারা মাছের ফার্মিং করেন, কাল্টিভেট করেন, মাছ চাষ করেন, তাদেরকে মৎস্যজীবী বলেন। তো এই মৎস্যজীবী এবং কৃষক এরা কিন্তু এখন একজন আরেকজনের পরিপূরক হয়ে গেছে। কাজে একজন মানুষ যখন এখন মৎস্যজীবী হয় তখন সেটারও কিন্তু মৎস্যজীবীদেরও কিন্তু একটা তালিকা থাকে। এবং আপনি যেটা বললেন যে পেশাটা সুইচিং, মীর মোহাম্মদ আলী একজন এগ্রিকালচারিস্ট, সো উনি ভালো বলতে পারবেন, এটা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমার যেটা আই অবজারভেশনে যেটা দেখা, যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখা, সেটা হচ্ছে মৎস্যজীবী হিসেবে যখনই কেউ নিবন্ধন নেয় একটা উপজেলা মৎস্য অফিসে, তখন কিন্তু তাকে দেখা হয় যে উনি কি আসলে আগে কোনটাতে ছিলেন। কাজে এই যে সুইচিং এর যে সমস্যাটা আপনি বলছেন, এটা এখন আর ওই অবস্থায় নেই, কারণ মনিটরিং তো থাকবে, মনিটরিং তো থাকবে। এক্স্যাক্টলি, ওইটা হয়তো ইন্টারসেট হবে, কিন্তু কখনোই। আচ্ছা, আমরা একদম আয়োজনের শেষের দিকে আমি ছোট করে কয়েকটা বিষয় একটু জেনে নেব। প্রথমত আমরা দেখেছি 4টা বড় সংকট রয়েছে কৃষকদের, তার ভিতরে একটা সেচ এবং সারের জটিলতা। কৃষকদেরকে আসলে তাদের অভাবকে সামনে এনে ক্ষুদ্র ঋণ দিয়ে সেই ঋণে জর্জরিত করার একটা চেষ্টা দীর্ঘ সময় ধরে চলেছে। এই দুটো সংকট মোকাবেলায় আসলে এই কৃষক কার্ড কতটুকু সহায়তা করবে? ফজলুদ্দিন বাবুল, আপনার কাছ থেকে একটু শুনে নিই, তারপর। ধন্যবাদ। এখানে আসলে আরো একটা প্রবলেম তারা ফেস করে। আপনি যেটা বলছেন এটা বইয়ের ভাষা বলছেন, আমি যেটা বলছি এটা প্র্যাকটিক্যাল ভাষা। সেটা হচ্ছে তারা যখন পণ্য বিক্রি করতে যায় তখন তারা ব্যাপক রকমের হ্যারাসমেন্টের শিকার হয়। সরকারি গুদাউনে দিতে গেলে সেখানে তাদের বখরা দিতে হয়, চাঁদা দিতে হয়, এটা একটা তারা সমস্যা ফেস করেন। আরেকটা সমস্যা ফেস করেন খোলা বাজারে যখন তারা তাদের পণ্যটা বিক্রি করতে যান। আজকাল খোলা বাজার বলতে কোনো জিনিস নেই, হাট বলে গ্রামে এগুলোকে। সেখানকার হাটের ইজারাদার এত বেশি টাকায় হাটটা ডেকে নেয় যে সরাসরি কৃষকেরা যখন পণ্য বিক্রি করতে যায় অনেক বড় রকমের একটা অত্যাচারের সম্মুখীন হয় তারা। যেমন 45 কেজিতে মন পাইকাররা নাই, আম 52 কেজিতে নাই। এটা একটা ব্যাপক রকমের সমস্যা। তার উপর তাদেরকে কর দিতে হয় মন প্রতি এত টাকা। এমনকি ছাগল যখন তারা বিক্রি করতে যান তখনও কিন্তু তাদেরকে খাজনা দিতে হয়। আবার ছাগল যখন একটা ছোট ছাগল একটু কৃষক যখন কিনতে যান তখনও সেটার উপর খাজনা দিতে হয়। কাজে এইটা একটা বাজার ব্যবস্থাপনা একটা বড় সমস্যা। এর পাশাপাশি আপনি যেটা বললেন সেচ সমস্যা, সেচ সমস্যা গত 17 বছরে যেটা ছিল এটা আসলে রাজনৈতিক আধিপত্য বিস্তার করা। বিশেষ করে বরেন্দ্র এলাকায় আমরা দেখেছি ডিপ মেশিনগুলো রাজনৈতিক মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত, প্রভাবিত, এবং এটা একটা কৃষকদের অত্যাচার করার আর একটা যন্ত্র হিসেবে একদম। আমি আসলে সত্যি আপনাকে থামাতে খুবই খারাপ লাগছে, কিন্তু আয়োজনটা একেবারে শেষের দিকে। আমি যেহেতু একেবারে শেষের দিকে সবশেষ ছোট করে একটা মন্তব্য মীর মোহাম্মদ আলী আপনার কাছ থেকে নিতে চাই। আমরা দেখেছি কৃষকদের একটা বড় সমস্যা হচ্ছে যে মধ্যস্বত্বভোগী বলে কেউ একজন থাকে, একটা দেয়াল থাকে, যেটা আসলে ভোক্তা থেকে কৃষকের মাঝখানে একটা দেয়াল হয়ে থাকে। এবং কখনো কখনো দেখা যায় আমরা কৃষি কেবলমাত্র আমদানি নির্ভর অবস্থায় থাকি, আমরা রপ্তানি করার মতো সেরকম সক্ষমতা অর্জন করি না। কৃষক কার্ড এক্ষেত্রে কোনো সাহায্য করতে পারে কিনা, বড় ট্রাম্প কার্ড হতে পারে? আমি বলবো অবশ্যই কৃষক কার্ড এটা একটা ব্যাপকভাবে সাহায্য করতে পারে। কারণ হচ্ছে ছোট যে কোনো একটা দুর্যোগ আসতে পারে, দুর্যোগ আসতে হয়তো বা দুর্যোগটা হচ্ছে শুধু বরেন্দ্র এলাকায় হচ্ছে, বা আমরা দেখবো যে আমরা কিন্তু আসলে বাবুল ভাই বলছে যে আসলে বরেন্দ্র এলাকায় কৃষক মৎস্য একরকম, কিন্তু আসলে আবার যদি আমরা উপকূলের দিকে চিন্তা করি সেই জায়গায় কিন্তু অন্যরকম। সেই জায়গায় তারা শুধুমাত্র দেখা যাচ্ছে সাগরে যায়, কিন্তু একটা জায়গায় বন্যা হলে কিন্তু সরকার শুধুমাত্র ওই স্পেসিফিক জায়গায়, আমরা যদি বলি যে বরেন্দ্র এলাকায়, ওই জায়গার কৃষকদের সরাসরি প্রণোদনা তার এই কার্ডে পৌঁছে দিতে পারবে বা ওই সহায়তাটা দিতে পারবে। আমার মনে হয় এটা একটা চমৎকার জিনিস হবে। যে কোনো জায়গায় দুর্যোগ হলে সরাসরি এই কৃষি কার্ডের মাধ্যমে কে আছে, এটা একটা ডিজিটাল নিবন্ধন হলো। আমি বুঝতে পারলাম যে আমার কতজন আছে, কাকে আমি সহায়তা করতে পারি। তা না হলে আগে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের দিতে হতো। তো আমার কাছে মনে হয় এটা একটা চমৎকার জিনিস, এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে সহায়তা দিতে চাইলেও সেটাও দেওয়া সম্ভব হবে এই কার্ডের মাধ্যমে। আমার মনে হয় এটা একটা মানে স্মার্ট একটা কার্ড, যেটার সাথে সরাসরি আসলে কৃষকের সাথে একটা যোগাযোগ তৈরি হলো। এটাকে সরকার বিভিন্ন ধাপে বিভিন্ন ভাবে এটাকে কাজে লাগাতে পারে। এটা আমার কাছে স্পষ্ট। ফজলুদ্দিন বাবুল, 1 মিনিটের মধ্যে একটু বলবেন, মানে অনেকেই জানতে চাইছেন কার্ড দেওয়ার পাশাপাশি একটা করে গাছের চারা দেয়া হলো, এটা কি রূপক অর্থে দেওয়া হচ্ছে নাকি যিনি যখনই কার্ড দেবেন তখনই একটা করে গাছের চারা পাবেন? না, এটা রূপক অর্থে নয়। আপনি জানেন যে আমরা
আগামী মানে বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে ছিল যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আগামী 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। আজকে আমি নিজেও আমার উপজেলা অফিসারদের সাথে আলোচনা করলাম যে আমরা প্রত্যেকটা হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুলের মাঠগুলো আমরা গাছ দিয়ে ঘিরব, মানে বেড়ার ব্যবস্থা করবো, মানে গাছ লাগাবো যেটা বেড়ার কাজ করবে, এবং এর পাশাপাশি আমাদের বৃক্ষরোপণটা কত হবে এটা আমরা এস্টিমেট করলাম। আমি আজকে এইটাও বলেছি উপজেলায় যে আমরা যাদেরকে প্রণোদনা দিচ্ছি সেটা আপনার প্রতিবন্ধী ভাতা হোক, মাতৃকালীন ভাতা হোক, বয়স্ক ভাতা হোক, একদম 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 মানে এটা দিন শেষে একটা প্রশংসনীয় উদ্যোগ, এবং দেখা যাক সামনে কত দূর আসলে সুফল পেতে পারি আমরা। এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং আবারও নববর্ষের শুভেচ্ছা। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং ছিলেন শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।